নমস্কার, ভূতের কাহিনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অঞ্জনা। আজ আপনাদের যে গল্পটি শোনাবো সেটি হলো মনোজ বসুর লেখা রাতের আশ্রয়। লেখক মনোজ বসু 1901 সালের 25শে জুলাই বাংলাদেশের যশোহর জেলায় জন্মগ্রহণ করেন। লিখে গেছেন বহু ছোট গল্প এবং উপন্যাস। নিশি কুটুম্ব হল তার লেখা একটি বিখ্যাত উপন্যাস। তার সাহিত্যকর্মের জন্য 1966 সালে তাকে সাহিত্য আকাদেমি পুরস্কারে ভূষিত করা হয়। আসুন তাহলে আজকে শুনে নিই মনোজ বসুর লেখা রাতের আশ্রয়। রাত দুপুরে মোটর বাস রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে গেল। গাঁ বসতি নেই কোনো দিকেই। আউশ ক্ষেতের মধ্য দিয়ে কাঁচা রাস্তা চলে গেছে। দুর্যোগও বিষম। হু হু করে হাওয়া বইছে, রাস্তা থেকে উড়িয়ে আমাকে ধান বনে না ফেলে দেয়। আর চলছে ক্ষণে ক্ষণে বৃষ্টি। অন্ধকারে চারিদিক লেপে পুছে গেছে। একমাত্র সুবিধা ঝিলিক দিচ্ছে মাঝে মাঝে। সেই ঝিলিকের আলোয় পথ দেখে এগোচ্ছি। অথচ কোনো গোলমাল হওয়ার কথা নয়। সন্ধ্যা নাগাদ বাস নামিয়ে দেবে, তারপর পালকি থাকবে, বাস থেকে নেমেই পালকিতে উঠব, এই সমস্ত লিখেছিল আমাকে দীপেশ। বিডি অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসে সে কাজ করে। মাইল 3 পথ, কাঁচা রাস্তা বটে, কিন্তু বাঁকাচুর কিছু নেই। নাকের সোজা চলে গেছে। অন্ধ মানুষও নাকি অবাধে চলে যেতে পারে। আর আমার জন্য তো পালকি। দীপেশ সবিস্তারে সমস্ত জানিয়েছিল। কিন্তু বাসটা যে বদমাইশি করল। গোড়ায় তো বেশ ভালোই ছিল। অ্যাসিস্ট্যান্ট বার 5-7 হ্যান্ডেল মারতে মারতে গর্জন করে উঠল। ড্রাইভার গদি থেকে নেমে এসে ইঞ্জিনের সামনে পথের উপর গড় হয়ে প্রণাম করল। ভাবখানা এই যে, তেঁদরামি করো না বাবা, আজকের এই দুর্যোগের দিনে এক দৌড়ে গিয়ে কেশবপুরে থানার সামনে নিজের জায়গায় গিয়ে দাঁড়াও, তাহলে রাতের মতন নিশ্চিন্ত। বাসও যেন কানে নিল কথাটা। ভক ভক আওয়াজ করে পথের গরু ছাগল মানুষজন সবাইকে ভয় দেখিয়ে দিব্যি স্ফূর্তি ভরে দৌড়ালো। কুয়োদার হাট ছাড়িয়ে এসে মাথায় কি যে শয়তানি ভর করলো বাসের, সে একেবারে নিশ্চুপ। অনড় হয়ে দাঁড়িয়ে গেছে। যত কাণ্ড করছে ড্রাইভার। এটা খুলছে সেটা খুলছে, ইঞ্জিনের তলায় ঢুকে যাচ্ছে একবার, কিন্তু কিছুতেই কিছু নয়। শেষটা নিজেই সিটে উঠে বসে যত প্যাসেঞ্জার ছিল তাদেরকে নামিয়ে দিল। বললে, ঠেলুন মশাইরা। 25 জনের 50খানা হাত ঠেললে তো গাড়ি চলবেই। ঠেলা বন্ধ হলো তো গাড়িও অচল। বৃষ্টি বাদলার মধ্যে গাড়ি যেন নেশা করে বুঁদ হয়ে আছে। আমরা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। প্যাসেঞ্জাররা চেঁচামেচি শুরু করলো। এ বেশ মজা হলো। ঠেলতে ঠেলতে কেশবপুর পৌঁছে দিতে হবে নাকি? ভাড়া নিয়েছ, তবে বাস কেন চলবে না? ড্রাইভার বলে, বেশ সিটে উঠে পড়ুন, তাতে যদি গাড়ি কেশবপুর পৌঁছায়। আমার কোনো ক্ষতি নেই তাতে, ড্রাইভার বললে। না, তোমার ক্ষতি কোনো দিকেই নয়। গাড়ি না চললে তো আমরাই ঠেলবো, আর চললে তখন তো ইঞ্জিনেই টানবে। তুমি থাকো আরাম করে গদির উপরে বসে। আজে বাজে কথার জবাব না দিয়ে ড্রাইভার নির্বিকারে বিড়ি ধরালো একটা। আমাদের কষ্টে ও কাকতি মিনতিতে শেষটা বুঝি ইঞ্জিনের দয়া হলো খানিকটা। ইঞ্জিন আওয়াজ দিয়ে উঠল হঠাৎ, চলতেও শুরু করলো, কিন্তু খানিকটা গিয়ে ঝিমিয়ে আসে, আবার একটু দাঁড়িয়ে পড়ে, পুনশ্চ ধস্তাধস্তি। এমনিভাবে যেখানে ঠিক সন্ধ্যা নামার সময়
সেইখানে রাত্রি 12টার সময় বাস আমাদের নামিয়ে দিল। আর দিয়েই ছুট। ড্রাইভার বলে, দেরি করতে গেলে আবার হয়তো বিগড়ে যাবে, তাহলেই চিত্তির কেস হবে, নামবার সময়টুকুনও আমাদের দিচ্ছে না, এমনই অবস্থা। কোনো রকমে নেমে দাঁড়ালাম, তখনই ছুটে বেরিয়ে গেল মোটর বাস। সব নীরব অন্ধকার। ছচ্ছর করে এই সময় বৃষ্টি এলো এক পশলা। কাঁচা রাস্তার জলকাদা ভেঙে চলেছি, বিপদের উপর বিপদ। মাঠের উল্টোপাল্টা হাওয়া ছাতায় বেঁধে পটপট করে কতকগুলো শিক ছাতার ভেঙেই গেল, আর ছাতার কাপড় উঠছে ঘুড়ির মতন। তখন আর চলা নয়, দৌড়নো দস্তুর মতো। তেপান্তরের মাঠ থেকে ছুটে পালিয়ে গাঁ বসতি কোথাও একটা আশ্রয় পেতে চাই। তখন ছুটছি আর ছুটছি। নদীর উপর এলাম। নদীর কথাও দীপেশ চিঠিতে লিখেছিল বটে, নদীর উপরে পাকা পুলের কথাও লিখেছিল। না, পথ ভুল করিনি তবে, কিন্তু আর তো পেরে উঠিনে। শীত ধরে গিয়ে সর্বাঙ্গ ঠকঠক করে কাঁপছে, পা চলতে চাইছে না। অসাড় হয়ে পথের ওপর পড়ে না যাই, এই এখন ভয় করছে। ঝিলিক দিল একবার, দেখলাম পুলটা ছাড়িয়ে অদূরে অশ্বত্থতলায় একটা পাকা ঘর। চুনকাম করা সাদা দেওয়াল বিদ্যুতের আলোয় ঝিকমিক করে উঠল। আমি খেতে চাইনে। জায়গার অকুলান থাকে তো এমনকি শোয়ার কথাও বলবো না, রাতটুকু মাথা গুঁজে থাকবার মতন একটা আশ্রয় দিলেই হয়। কড়া নাড়তে নাড়তে সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। এমন নিশিরাত্রে জেগেই ছিল ভেতরের মানুষগুলো। মাথায় আধ ঘোমটা ফুটফুটে এক তরুণী বউ দরজা খুলে দিল। পেছনে এক বুড়ো মানুষ। বিদ্যুৎ চমকালো ঠিক এই সময়। দেখলাম বউটা কাঁদছিল, এখনো সামলে নিতে পারেনি। কেঁদে কেঁদে চোখ লাল, দু গালে জলের ধারা গড়াচ্ছে। কোন দুঃখে জানি নে ঘরে খিল এঁটে বসে বউটি কাঁদছিল। এই বুড়োর সঙ্গেই বা তার কি সম্পর্ক? বুড়ো পরিচয় করিয়ে দিলেন। আমার বৌমা। দাঁড়িয়ে কেন বাবা, ভেতরে এসো। বৃষ্টিতে নিয়ে গেছো তো একেবারে, শুকনো কাপড় চোপড় কিছু আছে সঙ্গে? হাতের কিডস ব্যাগটা দেখিয়ে দিলাম। মোটামুটি সমস্তই আছে। বুড়ো বললেন, বৌমা বসবার জন্য কিছু একটা পেতে দাও খাটের ওপর, বাছার বড় কষ্ট হয়েছে। কি মোলায়েম কথা মানুষটির, কথা শুনেই সব কষ্ট জুড়িয়ে যায়। চেহারাটিও মুনি ঋষির মতন। বউটি বলবার আগেই বেরিয়ে চলে গেছে। ব্যাগ খুলে আমিও শুকনো কাপড় বের করে পরলাম। মাদুর বালিশ আর চাদর হাতে বউটি ফিরে এলো, পরিপাটি করে পেতে দিল। যেমন শ্বশুরমশাই তেমনই বউ। কি যে ভালো এরা, কিন্তু বড়ই দরিদ্র। নড়বড়ে ছোট একখানা খাট একেবারে খালি পড়েছিল। মাদুর বালিশ চাদরে বিছানা করেছে, তাও অতি জীর্ণ। চুপি চুপি বলছি, পাঠকেরা দোষ নেবেন না। সাধারণ অবস্থায় অমন চাদরে আমরা পাও মুছি নে। বিছানা করে দিয়ে চলে যাচ্ছে। এমন সময় আমি বললাম, রাত দুপুরে রাঁধা বাড়ার হাঙ্গামায় যাবেন না আবার। এই তো মনিরামপুরে গাড়ি অচল হয়েছিল, সে সময়টা ভরপেট খেয়ে নিয়েছি। বউটি বড় বড় চোখ মেলে আমার দিকে তাকিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। বুড়ো দেখছি মজলিসি মানুষ, এত রাত্রি, তবু খাটের প্রান্তে পা ঝুলিয়ে কথাবার্তা আরম্ভ করে দিলেন। একেবারে কিচ্ছু খাবে না বাবা? নাকি লজ্জা করে বলছো? তুমি তো আমার ছেলের মতোই। তাহলে তোমায় সব খুলেই বলি। এই দুর্যোগের দিনে অতিথি হয়ে এলে
সত্যি ভাবনা হয়েছিল কি খেতে দিয়ে এখন আমার বৌমার মনে ঝড় বয়ে যাচ্ছে। তবু সে বড্ড ভালো মেয়ে, তুমি নিজের থেকে মানা না করলে এতক্ষণে হয়তো রান্না বান্না বসিয়েই দিত। সুযোগ পেয়ে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা উনি কাঁদছিলেন কেন, মানে কি হয়েছে? ফোঁস করে বুড়ো এক দীর্ঘশ্বাস ফেললেন। সে বড় দুঃখের বৃত্তান্ত। সংসারে আমার আগুন ধরে গেল, রোজগেরে ছেড়ে বাসার থেকে দূর করে দিল আমাদের। আগে ছেলে বৌমাকে দূর করে দিল, তারপর আমাকেও দূর করে দিল। ওই একটা বেলার এদিক ওদিক। বাপ বেটি সেই থেকে এইখানে আশ্রয় নিয়ে আছি। শুনছি ছেলে আবার বিয়ে করছে। বৌমা ছেলে মানুষ তো, খবরটা শোনা অবধি দু চোখে ধারা বয়ে যাচ্ছে তার। কষ্টটা সহ্য করতে পারছে না। স্তম্ভিত হয়ে গেলাম। বুড়ো আরও কত কি বলে যাচ্ছে, তার একবর্ণ আমার কানে যাচ্ছে না। নিরপরাধ এই সুন্দরী মেয়েটাকে ত্যাগ করেছে, এবং বাপ বোধহয় পুত্রবধূর হয়ে দু কথা বলতে গিয়েছিলেন, সেই জন্য বাবাকেও তাড়িয়েছে। সেই পাষণ্ড আবার টোপর মাথায় দিয়ে নতুন বউ আনতে চলল। হাতের কাছে পেলে লোকটাকে সমুচিত শিক্ষা দিতাম, তাতে আমার জেল ফাঁসি যা হবার হতো। এই সমস্তই আমি বসে বসে ভাবছি। এমন সময় বুড়ো উঠে দাঁড়িয়ে বললেন, দরজা দিয়ে শুয়ে পড়ো বাবা, আমরা এই পাশেই রইলাম। জোর বৃষ্টি বাতাস তখনও বাইরে। বড্ড ধকল গিয়েছে আমার, শুতে শুতেই ঘুমিয়ে পড়েছি। মরার মতন ঘুমিয়েছি। যখন ঘুম ভাঙল, দরজা খুলে দেখি বিস্তর বেলা হয়েছে। চারিদিকে রোদ, রাত্রিবেলার মতন অত দুর্যোগের চিহ্ন নেই। চলে যাওয়ার আগে বুড়ো মানুষটিকে দু এক কথা বলে যাওয়া উচিত। বড় ভালো লোক এরা। আরে সর্বনাশ, এ কোন জায়গা? ঘরের ঠিক পিছনে শ্মশান ঘাট, মাজা নদীর কূল, আধপোড়া কাঠ, ভাঙা কলসি, ছেঁড়া মাদুর, বালি শীতস্তত ছড়ানো গ্রাম্য শ্মশানের যে চেহারা হামেশাই দেখা যায়। যে কুঠুরিতে আমি রাত্রি বাস করেছি সেটা তো দেখছি শ্মশান বন্ধুদের ওঠা বসার জায়গা। দেয়ালে সাল তারিখ এসব খোদাই করা। রাত্রিবেলা কই নজরে আসেনি তো। এই তো লেখা রয়েছে, নবীনচন্দ্র মালাকার নামে কোন এক ব্যবসায়ী তার পিতামাতার আত্মার কল্যাণে এই ঘর বছর খানেক আগে বানিয়ে দিয়েছেন। আর আমাকে এখানে শোবার বন্দোবস্ত করে দিয়ে সেই শ্বশুর আর পুত্রবতী গেলেন কোথায়? ঘন্টা খানেক পরে বিডি অফিসে গিয়ে হাজির হলাম। অদূরে দীপেশের কোয়ার্টার। স্কুলে পড়বার সময় দীপেশ আমার অভিন্ন হৃদয় বন্ধু ছিল। অনেক বছর পর হঠাৎ এই সেদিন শিয়ালদা স্টেশনে ওর সঙ্গে দেখা। বিয়ের বাজার করে ফিরছে। আমায় নিমন্ত্রণ করে হাত দুটো জড়িয়ে ধরে বারংবার যাওয়ার জন্য বলল। কথা না দিয়ে পারলাম না, আর সেই কথা রাখতে গিয়েই এত দুর্ভোগ। আমায় দেখে দীপেশ কলরব করে উঠল। বিয়ের তারিখ কাল, আত্মীয় স্বজন কিছু কিছু এসে পড়েছেন, ভিড় জমেছে মন্দ নয়। আরে এক গলা কথা জমে আছে তোমার সঙ্গে, চলো চলো। দীপেশ চেঁচিয়ে চা আর খাবার দিতে বলে আমায় টানতে টানতে তার নিজের ঘরখানায় নিয়ে চলল। ঘরে ঢুকে চমকে উঠি। এ কি, সামনের দেওয়ালে হাসি মুখ তরুণীর ছবি, আর ঠিক তার উল্টো দিকের দেওয়ালে বুড়ো মানুষটির ছবি। কাল রাত্রে শ্বশুর আর পুত্রবধূ সেই যে দুজনকে দেখেছিলাম, তাদেরই তো ছবি। স্তম্ভিত বিস্ময়ে দীপেশকে জিজ্ঞাসা করি, এ ছবি কাদের দীপেশ? আমার স্ত্রী নীরা, আর ইনি হলেন আমার বাবা। দীপেশের চোখ ছলছল করে ওঠে। এই কোয়ার্টারে আসার পরেই সর্বনাশ হলো ভাই।
কলেরা হয়ে দুজনেই মারা গেলেন একই দিনে। সকালে আমার স্ত্রী আর রাতে বাবা। 8 মাস হয়ে গেল দেখতে দেখতে। বৌমা বলতে বাবা অজ্ঞান হতেন, তাই বৌমা চলে যেতে তিনিও আর দেরি করলেন না। শেষ হলো আমাদের আজকের গল্প, মনোজ বসুর লেখা রাতের আশ্রয়। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন, এবং লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসবো আবার সামনের সোমবারে নতুন কোনো ভয়ের গল্প নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।